এবং ইতিমধ্যে আমাদের প্রায় 6 মাস পরে আমি আপনাদের সামনে তো জানি যে আমার জেলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যার পরে আপনার আমি I lost almost 6 kg. তো শরীরে বেশ কিছু সমস্যা ছিল, যে কারণে আমি কিছুদিন পরে বাইরে চলে গিয়েছিলাম, দেশের বাইরে চিকিৎসাতে। তো আপনার কাছে অশেষ শুকরিয়া যে সেই চিকিৎসা সফলভাবে করে আমি দেশে ফিরে এসেছি। তারপরেই আমি আমার উমরাতে চলে গিয়েছিলাম। আমার অনেক দিনকার একটা ইচ্ছা ছিল, তাছাড়া আপনি জানেন আমি কি অসুস্থ ছিলেন, সেই কারণে এটা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা হজ শুরু হয়ে যাচ্ছে। আর যেহেতু হজের রেজিস্ট্রেশন আমার 3 বছর আগে করা ছিল, কিন্তু আপনার কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে যখন আপনার রেজিস্ট্রেশন হবে সেই সময় গিয়েছিলাম, সেই কারণে আপনি অজানে ভাবলো যে উমরাটা দীর্ঘ আমি শেষ করে বয়স অনেক হয়ে গেছে, যাই হোক আপনাদের সকলের দোয়ায় আমরা বরাবর করে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা বুঝতে পেরেছি, আমি নিজেকে সুক্রিয়া জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আগেই করতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে, তখন আর সেটা সম্ভব হয়। যাই হোক আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আপনাদের সঙ্গে দীর্ঘ বছরগুলোতে আমার প্রায় সকলের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। যদিও আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হয় না, কথা হয় না, কিন্তু একটা যোগাযোগ আছে আমাদের। সেই যোগাযোগটা হচ্ছে একদিকে আপনাদের পেশাগত যোগাযোগ, আরেকদিকে আপনাদের শুভেচ্ছার আত্মিক যোগাযোগ হওয়া যেতে পারে। আমি আপনাদের শুভেচ্ছা সবসময় পেয়েছি, সমর্থন পেয়েছি। আমি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে যে আপনার রুটিন একটা ব্যাপারে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়, আপনারা জানেন সেই মিটিং আমাদের কতগুলো জরুরি বিষয় আলোচনা হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে এটা আপনাদের সামনে তুলে ধরি, যে খুব জরুরি থাকলে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। সেই বিষয়গুলো আমি আজকেও আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে কয়েকটাকে আপনাদের জরুরি মনে হতে পারে, যেটা আমি মনে করি যে ন্যাশনাল ইম্পর্টেন্ট। আমাদের গত 8 তারিখে এই সভাটা হয়েছিল, আপনার ভার্চুয়াল সভার দায়িত্ব করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান সাহেব, ছিলেন আমাদের এখন যারা সদস্য আছেন স্থায়ী কমিটি, যে আব্বাস বাবুগাসের চন্দ্র রায়, ডক্টর মহিদ খান, খান সাহেব, আমি নিজে, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, মুস্তাফা রহমান এবং ইকবাল হাসান মোহাম্মদ চুকু। আমাদের বাইরে যে সরকার সাহেব পারেনি, তো কার্ডের উপস্থিতিতে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। তার মধ্যে প্রধান যে বিষয়গুলো ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটি হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের পূর্বে দায়েরকৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে বাজার প্রদান করার যে প্রক্রিয়া, তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300, পরবর্তী কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অতি দ্রুত সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। এবং আমরা যেটা বলেছি একটা সময় যে আইন মন্ত্রণালয় থেকে একেবারে সুনির্দিষ্টভাবে করে দেওয়া ছিল যে কোন কোন মামলাগুলো আমরা ট্রায়াল হবে বিনা শুনানিতে, কোন শুনানিও ঠিক মতো হয়নি, অতি দ্রুত সাজা দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকজন খুব ইম্পর্টেন্ট নেতা ছিলেন। মোহাম্মদ শাহজাহান আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমরা জানি। আলতাফ চৌধুরী সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আলাল সাহেব, এরপরে আপনার আমাদের নবীর রহমান হাবিব, এরপরে আপনার আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইম্পর্টেন্ট লিডার্স, তারা কেউই বাদ করেন যে সময়টা সাজাপ্রাপ্ত হন। পরে তারা লোয়ার কোর্ট, হাইকোর্টে আপনার জামিন চেয়ে জামিন নিয়ে তারা আমাকে বেরিয়েছেন। অনেকে আবার যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাচ্ছেন, তারা লোয়ার কোর্ট তারা ওখান থেকে ভেতরে নিয়ে যাওয়া। ফলে এখনো আমরা ভেতরে কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট লিডাররা তারা ভেতরে আছেন।
নীরব আছে অনেকদিন ধরে, আমাদের সুন্দর সভাপতি চুপু আছে, আমাদের খবর বেরিয়েছে মাত্র পরশুদিন, এখনো আপনার ছাত্র নেতা যুব নেতা অনেকেই ভিতরে আছে। এটা আপনারা আমরা চিন্তা করেছি এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সবাই মনে করে অবৈধ সরকারের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে তার অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবিত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করছে এবং এটা চলমান প্রক্রিয়া। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং আপনার চিফ এক্সিকিউটিভ যখন এটার কথা পাবলিকলি বলেন then it becomes binding on the lower department. সেটা আপনার বিচার বিভাগীয় হোক আর আপনার আইন মন্ত্রণালয় হোক, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলো তারা নিষ্পত্তি করার চেষ্টা করছে। আমরা যেটা খবর পাচ্ছি যে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে, অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে বিরোধী রাজনীতিদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়। এটার ফার রেখি ইফেক্ট হচ্ছে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাগুলোদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন রাজনীতি করার যে প্রক্রিয়া সেটা একটা রূপ পেতে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা খুব আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসন দেওয়া এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনাদের প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যারা আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এখানে আমরা দেখলাম যে আমাদের অনেকেই যারা আপনার এই ধরনের প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অতীতে, তারা অনেকেই আবার বাদ পড়ে গেছে, তাদের লোকের আমি এই ধরনের ঘটনাগুলো তামাশাগুলো ঘটছে, সেটা আমি কালকেও বলেছি, আপনার এই তামাশা একটা চলছে। এটা দুঃখজনক ভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়া, সেইখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে। এই সবার অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিচার প্রক্রিয়াকে হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়। মানুষের তো শেষ আশা ভরসার যে স্থল থাকে, সেই স্থলটা হচ্ছে কিন্তু আমরা বিচার বিভাগ, কোর্ট। সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মতো করে আপনার বিচার প্রক্রিয়া করার জন্য, তখন সেখানে সমস্যাগুলো তৈরি হয়। এবং আজকে সত্যি কথা বলতে কি বাংলাদেশে এই সমস্যাটা হয়ে গেছে সবচেয়ে বড়। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনো আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের সাধারণত মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দল কোনো রিলিফ পাচ্ছে। আরেকটি হয়েছে আলোচনা আপনার যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে, যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোন স্তরে কোন জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। অবৈধ তথ্য প্রবাহে বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো হয়।
আমরা আপনাদের প্রতি এখনো আস্থাশীল। এই জন্য যে এখনো আপনারা আমরা দেখি মাঝে মাঝে কিছু নিউজ করেন, প্রতিবেদন করেন, যেটা আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয়। অত্যন্ত বড় বড় রাঘব বোয়ালের সম্পর্কে আপনারা যে সমস্ত নিউজ পিকচার অনেক পত্রিকাগুলোতে আমরা দেখেছি করেন, আমরা টেলিভিশনের মাধ্যমেও দেখেছি, এগুলো কিন্তু আপনার জাতি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখে। সেগুলো থেকে বোঝা যায় যে এখনো আপনাদের সেই ক্ষমতাটা আছে, অর্থাৎ মিডিয়া সেই ক্ষমতা আছে যে তারা একটা ভূমিকা পালন করবে, সেটাকেও তারা বন্ধ করে দিতে চায়। যেহেতু ফিনান্সিয়াল সেক্টরে ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, মানে লুটপাট হয়ে যাচ্ছে সমানে। আপনার বাংলাদেশ ব্যাংকে আপনার হয়ে যায়, লুটপাট হয়ে যায়, হ্যাকিং হয়, টাকা বের করে নিয়ে চলে যায়, আপনার সোনা আপনার তামাজে পরিণত হয়। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও করেছে। এই জিনিসটা আপনারাই তুলে ধরেন জনগণের সামনে। সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায়, সেই জন্য তারা এই নিষেধাজ্ঞা কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহ বাজারের প্রচেষ্টা তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা যে আইন বা বিধান তা প্রত্যাহারের দাবি জানানো হয়। এই পয়েন্টটা একটু আপনার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ, যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয়। তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 70% ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। অথচ এইসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের 4.2%। এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় 13 কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না। গত মার্চ মাসেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর 1,14,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে। এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য। এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নেই? জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এত উদাসীন? জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেয়া, অনিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন? প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে, এখানে তাদের বিভিন্ন রকম নিজেদের পলিটিক্স জড়িত আছে, তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে। সবাই মনে করে নিজ নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, রাখা উচিত। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কয়েকটি দেশ এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড RFFF গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্টে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর RFFF জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। বাকি পণ্যগুলো সরাসরি ভারতে না হলেও সেগুলিতে ভারতের ট্যাগ ব্যবহার করা। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডায়াবেটিস জাতীয় খাবার। এ সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিয়াম অক্সাইড শনাক্ত করে। এই রাসায়নিক উপাদান মানব দেহে প্রবেশ করলে
ক্যান্সার আক্রান্তের পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকিও রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের ৮৭টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ভারতের ডেকান হেরাল্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে। সবাই বলা হয় মাত্র ২৭টি পণ্য সম্পর্কে ভারতীয় প্রতিষ্ঠান রামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন, এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরো ২টি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হল ইথিলিন গ্লাইকোল, যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয়। এর ফলে শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে জুবিন জর্জ জোসেফ পরামর্শ দিয়ে বলেছেন, প্রতিটি দেশের উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের প্রয়োজনীয় বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022 ও 23 সালে 121টি ভারতীয় পণ্য মানবদের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো মুক্ত করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, হংকং সিঙ্গাপুর তাদের দেশে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি দেশটিতে পরীক্ষার আগে ঢুকে পড়া মাছ রান্নায় ব্যবহৃত এমডিএইচ এর 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুর দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। হংকং ভারতীয় 2 কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইড শনাক্ত করার পর দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা পণ্যের মান যাচাই করে দেয়া। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারে ছাড়া উচিত নয়। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান দামেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমদানি করে বাজারে ছেড়ে উপাদানযুক্ত সকল পণ্য পরিহার করা উচিত। জলবায়ু তহবিলের টাকার উপরকারী দাবিদার সরকারের উপর ভরসা না করে নিজেই নিজের সাধ্য মতো নিজের পরিবারের স্বাস্থ্য রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মনে করে সকলের মনে রাখা প্রয়োজন। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের স্লোগান ছিল, আমার স্বাস্থ্য আমার অধিকার। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সতর্ক না হলে শুধু বর্তমান প্রজন্মই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে আরো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জনগণের জীবন মান উন্নয়নের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ তথা অবকাঠামো উন্নয়ন এগুলো কোনো একটা দেশের যে কোনো একটি গণতান্ত্রিক সরকার একটা রুটিন ওয়ার্ক। তবে অগণতান্ত্রিক সরকার এসব তথাকথিত উন্নয়ন হিসেবে প্রচার করে জনগণের অন্য সকল অধিকারকে অবজ্ঞা করছে। কেবলমাত্র আর্থিক এবং অবকাঠামোগত ফাঁপা উন্নয়ন রাষ্ট্র বা সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। জীবন মান তথা স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক এবং নৈতিকতার মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। সুতরাং তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়।
কেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না পর্যন্ত বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে। সবার শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে একই সাথে বাংলাদেশে এবার বাজেট করতে পারবে না শুধুমাত্র যতটুকু আমাদের সম্ভব, তার 100% খরচ হবে শুধুমাত্র ইন্টারেস্ট দিতে এবং বৈদেশিক ঋণ পরিশোধের, এবং সেখানে আরো ঘাটতি থাকবে। বাজেটের জন্য সরকার আইএমএফ ঋণ সব সহায়তা নিচ্ছে, এখন আবার $200 বিলিয়ন সহায়তা দিচ্ছে। ডলারের দাম একদিনে 60 টাকার উপরে বাড়িয়েছে, টাকার মান অলটাউন কোনো পণ্যের মানে ডলারই নেই। আর্থিক ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র আমরা অনেক সময় বলে থাকি, ব্যর্থ রাষ্ট্রের আর্থিক উপাদানগুলো দৃশ্যমান হলে আমরা আসলে আপনার প্রশ্নের মধ্যে আপনি সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন। তো আমি যেটা শুধু বলতে চাই যে এই বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকে তুলে ধরছি আপনাদের সঙ্গে বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, সেমিনারের মধ্য দিয়ে, আপনার আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জনগণের সামনে এনেছি এবং সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। মূল জায়গাটা, সমস্যাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাবদিহিতে নাই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই, সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, কারণ ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালে ব্যবস্থা আছে কিনা, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ খারাপ হয়ে যাচ্ছে। কারণ আপনি নিজেই জানেন যে এখানে আমি কথা আজকে বলেছি, এখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করতে হচ্ছে, লুটের ব্যবস্থা করতে হবে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজন জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ারটা কোনো দরকার, আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আমরা যে সিস্টেমকে অর্জন করেছিলাম, আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল, সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আমাদের সত্য কথা যেটা, আপনারা যদি ভালো ব্যালেন্স করে দেখেন, ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমল করতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছে। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম, তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ পুত্রকে আপনার এভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে সুস্থির করা যায়, ওই লক্ষ্যেই তারা কাজ করছে। কারণ কোনো স্টেক নেই তো। এখানে যখন দেখেন একজন মন্ত্রী, যারা আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় 300টার মতো, 250টার মতো বাড়ি পাওয়া যায়, যারা দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের কোনো স্টেক নেই। এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যারা বলে ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু শুরু হয়েছে। এমন ভাবে কথা বলেন ওনারা, যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে এখন তারা নাই, বিকজ there is nobody else other than them. এটাই তো প্রমাণিত হচ্ছে যে আপনি যে কথা বললেন যে ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোনো জবাবদিহিতা থাকে না, তখন যে রাষ্ট্র ব্যর্থ স্টেজ পরিণত হয়। টোটাল একটা নিহিলিজম, আপনার নৈরাজ্য সৃষ্টি হয়। এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য। আপনি আমার কথা দরকার নেই, আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন, যে কোনো অফিসে যাবে, ঘুষ ছাড়া কোনো কথা নেই। চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয়, এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরি ভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন নবীন স্যার, সেখানে আপনার উইলিয়াম ডি ভাইরা তিনি আপনার কমেন্টস লিখেছিলেন 1975 সালে যদি জিয়াউর রহমান নিহত হতেন 1981 সালে না হয়ে, তাহলে এই দেশের ভাগ্যে একটা ফেইল্ড স্টেট লাইক লাইব্রেরি অফ আফগানিস্তান হয়ে যেত। এই কথাগুলো তো স্বীকার করতে চায় না। জিয়াউর রহমান তখন দেশকে রক্ষা করেছিলেন, তিনি ওই ব্যর্থ রাষ্ট্রবাদকে তুলে নিয়ে এসেছিলেন, একটা ক্লোজড ইকোনমি, একটা ফেইল্ড একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করেছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন, ফলে কিন্তু আপনার উন্নতির বেসিস তৈরি হয়েছিল। বেগম জিয়া তার শাসন আমলে সেগুলোকে আপনার নালিশ করেছেন, এবং একটা সময় ছিল শেষের দিকে আপনার মনে থাকার কথা করি 2006 সালের দিকে, তখন আপনার নিউজপেপার মধ্য পত্রিকার হেডলাইন করেছিল, কাভারেজ করেছিল ইমার্জিং চাইনা বাংলাদেশ। এগুলো কিন্তু সবাই ভুলে গেছে। এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকারগুলো আমাদের কোনো উন্নয়নই হয়। 1991 সাল থেকে 1908 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাই কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে। 2008 পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট, মেগা লুট। এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয়, 4 নম্বরে আছে, তাই না? আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার পানামা লিস্টের মধ্যে পড়ে, ক্লিনিক্যাল লিস্টের মধ্যে পড়ে যায়। এত টাকা তারা বানিয়েছে। আর সাধারণ মানুষের অবস্থা তো আপনারা নিজেই ভালো করে, আমার চেয়ে ভালো জানেন। আপনারাও কম ভুক্তভোগী না। আপনাদের যে সীমিত আয় বেতন সের মধ্যে দিয়ে আপনারা কিভাবে সংসার চালান এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাই না? বাস্তব এই অবস্থায় তারা দেশকে নিয়ে তাদের সব কথা বলবে, এটাই একটু সবচেয়ে বড় সমস্যা। তারা পুরোপুরি ভাবে অস্বীকার করে একটা ভিন্ন করে। আপনি হেলথ সেক্টরে দেখেন, একটু একটা সাইড বললাম, আরেকটাতে আপনি হাসপাতালে গেছেন কখনো? সরকারি হাসপাতালগুলোতে যদি যান, আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান, আনবিলিভেবল, ওখানে ঢোকা যায় না। এত দুর্গন্ধ, এত নোংরা, এত আপনার মানে দালালদের অত্যাচার নেই, চিন্তা করা যায় না। আর দিকে হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক তৈরি, একটা বড় ব্যবসা, বিরাট ব্যবসা। ওখান থেকে ধরে ধরে দালালরা আসে, ধরে ধরে নিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। শিক্ষা খাতে দেখতেই পাচ্ছেন, আমার কিছু বলার দরকার নেই। শিক্ষা খাতের কি অবস্থা, যে তারা পরিকল্পিত ভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিচ্ছে, তার সেই যোগ্যতা থাকুক বা না। শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকজনকে শিক্ষক, তারা কি করে আপনি থেকে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবেন? কিভাবে সম্ভব? যে কারণে কি হচ্ছে, একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। যারা মেধাবী, যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয়, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে। এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদের। আজকে 12 তারিখ বিশ্ব মা বিএনপির মা আমি দেশের যে বেগম খালেদা শুধু বিএনপির মা নই, আমি বাংলাদেশের গণতন্ত্রের মা। এই জন্যই আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী, তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। তার ত্যাগটা এটা আমরা আনপ্যারালাল। 1971 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিঠা গিয়েছিলেন। তার 2 শিশু বাচ্চা ছিল, তার 7 শিশু, 2 ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু সেখান থেকে তিনি বাচ্চাদেরকে দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন, ঢাকা আসেন, এসে তার আত্মীয় বাসায় ওঠেন। সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনী কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। যে আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি খাতে আপনার লালিত পালিত হয়েছে। আমি সে বিষয়ে জানি না, আমাদের ধরনের রুচিও নাই কথা বলার। বাট
তাদেরকে যখন আপনারা হেয় করে আমেরিকাটা খাটো করে, তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সে অবশ্যই এবার সাধারণ মানুষের মধ্যে দিয়ে যায়। এখন তো পরিকল্পিত ভাবে জিয়াউর রহমানকে একদম নিশ্চিত করার কাজ করছে। আপনার যে কারিকুলাম যেগুলো করেছেন প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবে চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে, এরা জিয়াউর রহমান নাম জানে না, তাই না? এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে ইতিহাস 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 তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজার আহমদ খান রহমান থেকে করেছেন। আমি তার এই আত্মার মাত্রার কামনা করছি এবং শোক করেছি। আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, দুর্ভাগ্য তাদের যে তাদের জীবদ্দশায় সেটা তারা দেখে যেতে পারবে না। আজকে প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশটা আমরা দেখতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করেছি, সেই বাংলাদেশে আমরা করেছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে, যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সব কিছু, এটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি যেটা আপনাদের সবচেয়ে বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি। সাময়িক সমস্যা হতে পারে, সাময়িক ভাবে আপনার জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময় তাদের ন্যায় সম্পত্তি, যে সংগ্রাম লড়াই অধিকার আদায় সেটা তারা মাননীয় মহাসচিব, একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আগামী 2 দিন পর মঙ্গলবার। ও আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনার প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, প্রসিডিওর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন। আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। মাননীয় মহাসচিব, আগামী মঙ্গলবার মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসবেন। তিনি এখন ভারতে পর শ্রীলঙ্কা হয়ে ঢাকায় আসবেন। নির্বাচনের আগে একবার এসেছিলেন, নির্বাচনের আগে চিঠিও দিয়েছিলেন আওয়ামী লীগকে সরকারি আলোচনার জন্য বা একটি সংলাপের জন্য। এই পরিস্থিতিতে তিনি যখন আসছেন, তখন আপাতভাবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে কিছুটা দূরত্ব মনে হয় যে তৈরি হয়েছে সরকারের সঙ্গে। তার এই সফর বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে কিনা, বা হ্যাঁ সেটা, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসেন সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সঙ্গে, এবং বিএনপি আওয়ামী লীগের কাছে অনেক নালিশ করেছে, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প সফর বিএনপির জন্য খুব বেশি ইতিবাচক না, এটা আওয়ামী লীগের তরফ থেকে বলছে। এটা ওনাকে জিজ্ঞেস করবেন আবার। আমাদের বিএনপি ব্যাপারটা আমরা কে কাউকে আসলে আওয়াজ নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জি, কোন কোশ্চেন? থ্যাংক ইউ। জি প্লিজ। না না, আমি সবকিছু অ্যান্সার না, আপনি এটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি কমফোর্ট ফিল করেন না আর কি ওনার কোনটা? ও রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরে তো তার আপনার এই কথাবার্তা আমরা বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে কি ধরনের বক্তব্য রাখছে, এটা আমাকে বলতে হবে কেন, এটা আপনি ডিসাইড করবেন। উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা। আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তার উপরে উঠে গেছে, সংকট আরো গভীর করছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন, নির্বাচন চেষ্টা না করেন, তারা ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। কালকে আপনি বলছেন যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে,
অদৃশ্য সূত্রে কি দেশের ভিতরে না বাইরে? এটা আপনাকে বুঝে নিতে হবে। আর প্রশ্ন যে এটার জন্যই তো আপনি, আর আমি তো কাউকে অদৃশ্য বলছি। এটা তো দয়া করে আপনাদের মাইক্রোফোনগুলো সাইডে দিয়ে যান। আপনাদের মাইক্রোফোন